বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে রেওয়ামিল মানে ট্রায়াল ব্যালেন্স। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্যাট ট্রায়াল ব্যালেন্সটা কি আসলে। ট্রায়াল ব্যালেন্স নট আ বুকস অফ অ্যাকাউন্ট। ইট ইজ এ হেল্পিং বুক, সাহায্যকারী বুক। বিকজ শুধুমাত্র অ্যারোথমেটিক্যাল অ্যাকুরেসি করার জন্য, অ্যাকুরেসি মানে গাণিতিক যে শুদ্ধতা, সেই শুদ্ধতা করার জন্য এই ট্রায়াল ব্যালেন্সটা করতে হয়। ফার্স্ট আমি জানতে ট্রায়াল ব্যালেন্সটা আসলে কিছু না, লিস্ট অফ দ্য ব্যালেন্সিং অফ এ লেজার। একটা লেজারের যে লেজারটা আছে সেই লেজারটার যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা করার জন্য ট্রায়াল ব্যালেন্সটা করা হয়। আদার কিছুই না, ট্রায়াল ব্যালেন্স কিছুই না যদি সেটা কি করা যায়, ব্যালেন্সটা করার জন্য। কি করার জন্য? ব্যালেন্স করার জন্য। কিসের ব্যালেন্স একটু বলে রাখো। কিসের ব্যালেন্স? দেখো, লেজারের ব্যালেন্স গুলোকে যে সঠিক হয়েছে কিনা সেই সঠিকতা জানার জন্য এটা করতে হয়। আসলে তবুও এটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমরা মনে করি যে এটা থেকে অঙ্ক আসবে এবং আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর উপরে বেস করে আমরা সহজেই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করতে পারি। আমরা যেহেতু লিস্ট বলেছি, সো মনে রাখতে হবে এটা একটা লিস্ট, তালিকা, নট আ অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্ট না। তাহলে আমি ফার্স্ট তোমাদের সাথে যে কথাটা বলতে চাচ্ছি সেটা মনে রাখতো। যে প্রথমেই বলেছে কি, দেখো রেওয়ামিলের ডেফিনেশন অর ক্যারেক্টারিস্টিক্স, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে হাউ টু মেক এ ট্রায়াল ব্যালেন্স, এবং এটা হচ্ছে স্পেসিমেন বা ফর্ম দিয়েছে। এরপর হচ্ছে রেওয়ামিল তৈরি করার সময় যে বিষয়গুলো কনসিডার করতে হয়, বিবেচ্য বিষয়সমূহ। এরপর হচ্ছে রেওয়ামিলের গরমিল দূরকরণের উপায় এবং অনিশ্চিত হিসাব প্রস্তুতকরণ। রেওয়ামিলের গরমিল দূরকরণের উপায়, রেওয়ামিলের গরমিল দূরকরণের উপায় এবং অনিশ্চিত হিসাব প্রস্তুতকরণ। একটা কথা মনে রাখতে হবে, রেওয়ামিল যদি কোনো দূরকরণ হয়, প্রবলেম হয়, সেই প্রবলেমটাকে কি করা যায়, কিভাবে সলভ করা যায় এবং সেটা কিভাবে প্রস্তুত করা যায়। বিভিন্ন প্রকার ভুল যদি হয়, যদি কোনো ভুল হয় এবং ভুল সংশোধনের পদ্ধতি, যদি কোনো ভুল হয়ে যায়, সেই ভুলগুলোকে আমরা কিভাবে সংশোধন করব এবং সে পরবর্তীতে সেই ভুলগুলোকে কিভাবে আমরা অ্যাকাউন্টে নিয়ে আসব, এই বিষয়টার জন্য আমরা ভুল সংশোধনী করতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এভাবেই তোমাকে মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা বিষয় এভাবেই সলভ করতে হচ্ছে। তাহলে আমি আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি, এবং ওই যে ভুল সংশোধনী পরবর্তী রেওয়ামিল প্রস্তুতকরণ। ভুল সংশোধন করার পরে কিভাবে রেওয়ামিল করতে হবে এটাও জানতে হবে। এরপর হচ্ছে ডেবিট ক্রেডিট উপাদান সমূহ, কিভাবে ডেবিট ক্রেডিট করা যায়, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। এরপরে যাও তুমি রেওয়ামিলের সংজ্ঞাটা আমি কিভাবে জানবো। আমি আগেই বলেছি, গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে যখন খতিয়ানের যে জেরগুলো নিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় কি বলা হয়, তাকে বলা হচ্ছে রেওয়ামিল। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা ভালো করেই জানতে হবে, এটা হচ্ছে রেওয়ামিল। যে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য এটা দরকার, গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য এটা দরকার। হ্যাঁ, আমরা আসলে এটা কোনো অ্যাকাউন্টস না। তাহলে তাহলে আমি বললাম কি, যে গাণিতিক যাচাইয়ের জন্য যখন খতিয়ানভুক্ত ডেবিট ক্রেডিটের যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটাকে ডেবিটটা ডেবিট দিয়ে ক্রেডিটটা ক্রেডিট দিয়ে তালিকা করা হয়, তখন তাকে বলা হয় রেওয়ামিল। এখন আমি যাচ্ছি খতিয়ানভুক্ত হিসাব খাতগুলো লিপিবদ্ধকৃত লেনদেনের গাণিতিক শুদ্ধতা যাচাই এবং আর্থিক বিবরণসমূহ সহজতর করার উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট দরকার নাই, এটা আমি পড়েছি। রেওয়ামিলের বৈশিষ্ট্য দেখো, রেওয়ামিল কি বৈশিষ্ট্য হবে। রেওয়ামিল এক নির্দিষ্ট হিসাব কাল শেষে তোমাকে তৈরি করতে হবে, মানে ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্য লাস্ট ডেট অফ অ্যাকাউন্টস, মানে অ্যাকাউন্টসের লাস্ট ডে তোমাকে তৈরি করতে হবে। এটা অ্যাকচুয়ালি কোনো হিসাব না, এটা কোনো হিসাব খাত না। আমরা যদি হিসাব খাত চিন্তা করি, এটা কোনো হিসাব খাত না। এর ডেবিট এবং ক্রেডিটের যোগফলটা, সামেশনটা কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, সমান হয়ে যাবে। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, যে ডেবিট এবং ক্রেডিটের দুইটা পাশই সমান হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে, এটাকে অবশ্যই বুঝে বারবার বলছে একটা কথা, যে
গাণিতিক নির্ভরতা, আমার যোগে ভুল হয়েছে কিনা, আমার বিয়োগে ভুল হয়েছে কিনা, আমার ব্যালেন্সিং করতে ভুল হয়েছে নাকি, এই বিষয়গুলো যাচাইয়ের জন্য আমাদেরকে করতে হবে। এর বলে দুই দিক সমান হবে, কিছু ভুল থাকতে পারে। যদি দুই দিক সমান হয়েছে, হ্যাঁ, দেখা যাচ্ছে দুইটা দিকই সমান হয়েছে, ডেবিট এবং ক্রেডিট ইকুয়াল হয়েছে, বাট কিছু প্রবলেম থাকতে পারে। কি প্রবলেম থাকতে পারে এটা আগে তোমাকে জানতে হবে। কি প্রবলেম থাকতে পারে, যে কি প্রবলেম থাকতে পারে এটা তোমাকে জানতে হবে। কি প্রবলেম, প্রিয় শিক্ষার্থীরা, হলো কি প্রবলেম থাকতে পারে? প্রবলেম থাকতে পারে হচ্ছে যে আমাদের কিছু ভুল আছে, ইরোর্স অফ কমিশন, ইরোর্স অফ কমিশনস, ইরোর অফ সাপ্লিমেন্টারি, ইরোর্স অফ প্রিন্সিপলস, এই যে ভুলগুলো আছে, মানে গাণিতিক লেখার ভুল, বাদ পড়ার ভুল, নীতিগত ভুল, পরিপূরক ভুল, এই যে ভুলগুলোর কারণে আমাদের দুই দিক সমান হওয়া সত্ত্বেও কিছু ভুল হতে পারে। এটা হচ্ছে আমাদের র্যামের। এবং আমরা এরপরে বলবো র্যামের কিভাবে প্রস্তুত করতে হয়, র্যামের কিভাবে প্রস্তুত করতে হয়, ছক বা নমুনা। কিভাবে র্যামের তৈরি করতে হয়, র্যামের প্রস্তুত করার নিয়মগুলি। র্যামিল প্রস্তুত করা হয় এটা এই কারণে, র্যামিল খতিয়ানের বিভিন্ন উদ্দীপ্ত নিয়ে র্যামিল তৈরি করা হয়। খতিয়ানের বিভিন্ন উদ্দীপ্ত নিয়ে র্যামিল প্রস্তুত করতে হয়। হিসাব সমূহ ডেবিট উদ্দীপ্ত, র্যামিলে ডেবিট করে টাকার পরে বট লেখা হয়। ক্রেডিট উদ্দীপ্ত, ক্রেডিট টাকার পরে বট লেখা হয়। সর্বশেষ ডেবিট ক্রেডিট উভয় দিকের টাকার অঙ্কগুলো যোগ করে সমাতা করতে হয়। একটা কথা তোমাকে আমি বলতেছি বা বলছি, সেটা হচ্ছে রেওয়ামিলের দুই দিক সমান হয়, রেওয়ামিলের দুই দিক সমান হয়, এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। রেওয়ামিলের দুই দিকই সমান হয়ে যাচ্ছে, রেওয়ামিলের দুই দিকই সমান হয়ে যাচ্ছে, আর তারপরেও কিছু ভুল হতে পারে। তাহলে আমি কিভাবে বুঝবো রেওয়ামিল প্রস্তুত করতে হবে? প্রতিদিনের বিভিন্ন বৃত্তে রেওয়ামিলে প্রস্তুত করতে হবে। ডেবিটের বৃত্তগুলো ফার্স্ট অফ অল ডেবিটের দিকে বসবে, ক্রেডিট বৃত্তগুলো ক্রেডিট দিকে বসবে, সর্বশেষ ডেবিট ক্রেডিটের যোগফলটা বসায় দিতে হবে। এটি হচ্ছে রেওয়ামিল প্রস্তুত করার নিয়ম। জাস্ট ডেবিটটা ডেবিট, ক্রেডিটটা ক্রেডিট, এবং সাথে তোমাকে কি যোগ করে দেখতে হবে যেটা সমান হয়েছে কি না। এখানে যদি একটা ছকে তাকাই, তাহলে আমাদের ছকে ফার্স্ট অফ হচ্ছে ক্রমিক নম্বর। একটা কথা আমরা বলছি, যেহেতু রেওয়ামিলটা লাস্ট ডেতে করা হয়, একদম লাস্ট ডে, কতটা মনে চেষ্টা করো, যে লাস্ট ডেতে করা হয়, একদম সর্বশেষে করা হয় রেওয়ামিলটা, সেহেতু এখানে তারিখ বিবেচ্য বিষয় না, তারিখ বিবেচ্য বিষয় না। এখানে বিবেচ্য বিষয়টা হচ্ছে কি, প্রিয় শিক্ষার্থীরা, বিবেচ্য বিষয়টা হচ্ছে এটা হলো ক্রমিক নম্বর বা সিরিয়াল নাম্বার। এরপর হচ্ছে ফার্স্ট অফ অল প্রতিষ্ঠানের নাম, রেওয়ামিল, তারিখে প্রস্তুত হয়, হিসাবের নাম, সূত্র, ডেবিট, ক্রেডিট, এগুলো দিতে হবে। এগুলো আবার তোমার ওই যে তারিখে অনুসারে বেতন, বেতন, ভাড়া, ভাড়া, তারপর হচ্ছে পাওয়া পার্সেস মানে ক্রয়, ক্রয়, বিক্রয়, বিক্রয়, দেয়াদার, পাওয়াদার, এগুলো হচ্ছে তোমাকে বুঝতে হবে। মূলধন, মূলধনকে যেটা যে পাশে যায়, নগদ, এভাবে দিতে হবে। এভাবেই ওই যোগ করেছে, এভাবে একটি খতিয়ানের রেওয়ামিল তৈরি করতে হবে খতিয়ান থেকে। রেওয়ামিল প্রস্তুতের বিষয় বিবেচ্য বিষয় সমূহ, রেওয়ামিলের যখন তৈরি করতে যাবে তখন তোমাকে কিছু বিষয় বিবেচনা করতে হবে, কনসিডার করতে হবে। কি বিষয়গুলো বিবেচনা করতে হবে রেওয়ামিল প্রস্তুতের ক্ষেত্রে? বিষয়গুলো বিবেচনা করতে হবে কি, সকল প্রকার সম্পদ ডেবিট হবে, ডেবিট অ্যাসেট অলওয়েজ ডেবিট হচ্ছে। এরপরে যদি সম্পদ, যদি সম্পদ হ্রাস পেয়ে যায় তাহলে ক্রেডিট হবে, মনে রাখতে হবে। সুতরাং সকল প্রকার সম্পদ হ্রাস হবে ক্রেডিট। যদি সম্পদ ডেবিট হয়, ওটা যদি হ্রাস হয় তাহলে কি হবে, ন্যাচারালি কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাচ্ছে। সকল প্রকার ব্যয় ডেবিট, যদি ব্যয় হ্রাসটা হয়ে যায় তখন কি হয়ে যাবে, আমার ক্রেডিট হয়ে যাবে। মানে আমরা মনে রাখতে হবে যে সকল প্রকার সম্পদ ডেবিট, সকল প্রকার ব্যয় ডেবিট, সকল প্রকার আয় ক্রেডিট, সকল প্রকার আয় ক্রেডিট, সকল প্রকার দায় ক্রেডিট, এই চারটা বিষয় মনে রাখতে হবে। মালিকানা সত্ত্বটা মনে রাখতে হবে, মালিকানা সত্ত্ব ক্রেডিট হবে। এই কয়েকটা জিনিস মনে রাখলেই হয়ে যাবে। তাহলে আমি কি করে নিয়ে শিখলাম, এতগুলো যাওয়ার দরকার নেই। সম্পদ ডেবিট, দায় ক্রেডিট, ব্যয় ডেবিট, আয় ক্রেডিট, মালিকানা সত্ত্ব ক্রেডিট, এই পাঁচটা বিষয় মনে রাখো। তাহলে আমি সহজ করে বলছি, অ্যাসেট, ব্যয় এবং মালিকানা, অ্যাসেট এবং ব্যয়, এই দুটো হচ্ছে কি, দেখো আমি লিখে দিচ্ছি যে শিক্ষার্থীরা, অ্যাসেট এ প্লাস
এক্সপেন্সেস, এটা হচ্ছে ডেবিট, সমান সমান কি হচ্ছে ডেবিট। এরপরে যাও যদি যে এরপর হচ্ছে লায়াবিলিটি প্লাস সরি লায়াবিলিটি প্লাস লায়াবিলিটি প্লাস কি ইনকাম প্লাস ওনার্স ওনার্স সমান সমান এই এ প্লাস এক্সপেন্সিভ ডেবিট এল প্লাস আই প্লাস উই ক্রেডিট। এই কথা তোমাকে বুঝতে হবে, তোমাকে বুঝতেই হবে এ প্লাস এক্সপেন্সিভ ডেবিট এল প্লাস উই ক্রেডিট, এল প্লাস উই ক্রেডিট। আবার বলছি এ প্লাস এক্সপেন্সিভ ডেবিট এল প্লাস আই প্লাস উই, এটা হচ্ছে ক্রেডিট। এ প্লাস এক্সপেন্সিভ ডেবিট এল প্লাস আই প্লাস উই ক্রেডিট। আমি কথা কি বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা? এ প্লাস এক্সপেন্সিভ ডেবিট এল প্লাস আই প্লাস উই ক্রেডিট, এ প্লাস এক্সপেন্সিভ ডেবিট এল প্লাস আই প্লাস উই ক্রেডিট। কথা কি ক্লিয়ার হয়েছে? দেখো কথা কি ক্লিয়ার হয়েছে কিনা। এই কয়েকটা বিষয় তুমি যখন বুঝবে তখন তুমি তোমার জন্য অল্প সহজ হয়ে যাবে। শিক্ষার্থীরা তাহলে সহজ হয়ে যাবে। ওকে, আমরা যাচ্ছি এখন পরবর্তী বিষয়ে। এরপরে দেখো কি লেখা আছে, রেওয়ামিলের গরমিল দূর করার উপায় এবং অনিশ্চিত হিসাব প্রস্তুত করো। রেওয়ামিল যদি গরমিল হয় তাহলে কি করতে হবে? রেওয়ামিল না মিললে এটা স্পষ্ট বুঝতে হবে যে রেওয়ামিলের প্রক্রিয়ায় কোথাও ভুল আছে। রেওয়ামিলের যে আমরা করছি এর কোথাও কিছু ভুল আছে। এমত অবস্থায় ভুল ত্রুটি উদ্ঘাটন করে রেওয়ামিলের ডেবিট এবং ক্রেডিটের যোগফলের সমান করতে হবে। যখন আমি রেওয়ামিল দিয়ে দেখবো তখন রেওয়ামিল দেখবো যে আসলে এটা কি দুই পাশ মিলেছে কিনা। যদি মিলে যায় তাহলে আমরা দেখব যে এর মধ্যে কোনো নীতিগত ভুল, পরিপূরক ভুল অথবা বাদ পড়ার ভুল, লিখার ভুল এগুলো হয়েছে কিনা। হ্যাঁ, ইরোর্স অফ কমিশনস, সাপ্লিমেন্টারি পরিপূরক এবং ইরোর্স অফ প্রিন্সিপালস, এইগুলো কি ভুল হয়েছে কিনা। যদি এগুলো ভুল হয়ে যায় তাহলে আমরা রেখ শুদ্ধ করব, আর যদি ভুল না হয় তাহলে আমাকে বুঝতে হবে বা দেখতে হবে কিভাবে এটা সঠিক করা যায়। তাহলে আমি এখন সর্বপ্রথম দেখবো ডেবিট এবং ক্রেডিটের যোগফল সতর্কতার সাথে পরীক্ষা করতে হবে। ফার্স্ট অফ অল খুব কেয়ারফুলি যে বললাম যে আমার ইরোস এন্ড অডিশন কমিশন এন্ড সাপ্লিমেন্টারি প্রিন্সিপাল এগুলো কি প্রিন্সিপাল এগুলো ঠিক হয়েছে এগুলো দেখতে হয় ভালো করে। এরপরে সেকেন্ড হচ্ছে খতিয়ানটির ব্যালেন্স লেখা হয়েছে কিনা দেখতে হবে, যে খতিয়ানের প্রতিটি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, সকল ব্যালেন্স, মানে আমরা অনেক সময় দেখতে পারি যে একটা ডেবিটের 2000 টাকা ব্যালেন্স আছে আর একটা ক্রেডিটের ব্যালেন্স 2000 টাকা আছে, এই দুটোই আমার কি হচ্ছে লেখা হয় নাই কিন্তু রেয়ামিল মিলেছে, তাহলে আমরা দেখবো যেটা সঠিকভাবে লেখা হয়েছে কিনা। এরপরে উপযুক্ত উপায়ে ভুল ত্রুটি উদ্ঘাটন করার চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করে দেখা যাচ্ছে যে না আসলে আমার সবগুলো ঠিক আছে, তাহলে আমি সাময়িকভাবে ওই রেওয়ামিলের মিলানের জন্য একটা অনিশ্চিত হিসাব বা সাসপেন্ড অ্যাকাউন্ট নামে একটা হিসাব খুলতে হবে। দেখছি আমার সবকিছু আমার আপাতদৃষ্টিতে আমার কাছে ঠিক আছে বলে মনে হচ্ছে, তাহলে এই সময় আমাকে কি করতে হবে, আমার সাসপেন্ড অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে এটা আমাকে সলভ করতে হবে। এটা হচ্ছে আমার যেটা বললাম যেটা ফার্স্ট কথা। এরপরে তুমি অনেক কিছুই দেখতে পারো কিন্তু এটাই তোমাকে ফার্স্ট চিন্তা করতে হবে যে সাসপেন্ড অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর যাও তুমি অনিশ্চিত হিসাব ধরে বলা হয়। অনিশ্চিত হিসাব গেল তাহলে বিভিন্ন প্রকার ভুলের সংজ্ঞা এবং ভুল সংশোধন পদ্ধতি। ভুল আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। রেওয়ামিলে মিলে গেলেও রেওয়ামিলে ডেবিটকে দুটি যোগফলও মিলে গেলে একটি কথা নিশ্চিত করতে বলা যায় না যে হিসাব রক্ষণ পদ্ধতি কোথাও ভুল নেই। আমার সব মিলে গেছে, আমি দেখলাম যে আসলে আমি প্রায় সবকিছুই দিয়েছি। হ্যাঁ, দিলেও আমাদের কিছু ভুল থাকতে পারে, যেমন ধরো আমার লিখার ভুল হতে পারে,
আমি 5,000 টাকার জায়গায় আমি 500 টাকা লিখছি। আমার বাদ পড়ার ভুল হতে পারে, আমি দুটো এন্ট্রি আমি লিখি, পারচেস করেছি 5,000, সেলস করেছি 5,000, তাহলে এই দুটো হিসাবে আমি লিখিনি, তাহলেও কিন্তু আমার রেওয়া মিল মিলে যাবে, কিন্তু আমি যে বাদ পড়ে গেল। আবার দেখা যাচ্ছে আমি আমি ডেবিট পাশে 5,000 টাকার জায়গায় 500 টাকা লিখেছি, ক্রেডিট পাশেও ঠিক আমি 5,000 টাকার জায়গায় বা 3,000 টাকার জায়গায় আমি কি লিখেছি, যে দেখো 5,000 টাকার জায়গায় 1,000 টাকা লিখেছি, তার ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা কত আমাকে বুঝতে হবে যে শিক্ষার্থীরা। হুম, আচ্ছা, তো আমার কথাটা হচ্ছে যে যে যখনই দেখবা তোমরা, খুব ভালো করে দেখলে বুঝতে পারবে, যখনই তুমি দেখবা যে ডেবিট পাশে 5,000 টাকা জায়গায় 1,000 টাকা লিখেছি, তাহলে আমার ডিফারেন্স হয়েছে 4,000 টাকা। ক্রেডিট পাশে আমি 6,000 টাকার জায়গায় 2,000 টাকা লিখেছি, ডিফারেন্স কত আমার? এই 4,000 টাকা। রেওয়া মিলে গেছে, রেওয়া মিল কিন্তু মিলে গেছে। তারপরে এইগুলো হতে পারে, আবার ভুল হতে পারে, যেমন আমি সম্পদ কিনেছি, সেটাকে আমি সম্পদ না ধরে আমি খরচ ধরেছি, আবার খরচ করেছি সেটাকে আমি সম্পদ ধরেছি। এই যে নীতিগত ভুল, মানে মূলধন জাতীয়, মানে রেভিনিউ নেচারকে ক্যাপিটাল নেচারে ধরা, ক্যাপিটাল নেচারকে রেভিনিউ নেচার ধরা, এটাকে বলা হয় পরিপূরক না, এটা বলা হয় নীতিগত ভুল। এভাবে ভুল হতে পারে। এই ভুলগুলোকে কিভাবে সংশোধন করা যায়, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে নিশ্চিত করা যায় না যে কি আমার রেওয়া সঠিক হয়েছে। রেওয়া মিলে যাওয়ার পরও হিসাবে কিছু ভুল থাকতে পারে। হিসাবে যে সকল ভুল রেওয়া মিলে গেলেও ধরা পড়ে না, এগুলোকে বলা হয় রেওয়া মিলের সীমাবদ্ধতা, লিমিটেশন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, তবুও আমি সঠিকভাবে মানে আমার কার্য সমাধান করতে পারিনি, এটা বলা হয় আমার লিমিটেশন। তুমিও একটা কথা মনে রাখো, লিমিটেশন। হ্যাঁ, তুমি অনেক ভালো কম্পিউটার জানো, অনেক ভালো, মানে অনেক ভালো জানো, কিন্তু দেখা যাচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চেয়েও ভালো জানো, কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যে ডিগ্রিটা আছে, যে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেটা তোমার নাই, এটা তোমার লিমিটেশন। জানো কিন্তু তোমার ডিগ্রিটা নাই। আবার দেখা যাচ্ছে অনেক ডিগ্রি আছে, সে জানে না, তার মানে কি অনেক কিছুই লিমিটেশন থাকতে পারে। এখন কার্নিক ভুল বা লিখার ভুল বা নীতিগত ভুল। কার্নিক ভুল হচ্ছে যে ভুলগুলো হিসাব রক্ষক বা হিসাবে যে মেনটেন করে, সে যে ভুলগুলো করে তাকে বলা হয় কার্নিক ভুল বা হিসাব লেখার ভুল। কার্নিক ভুল বা হিসাব লেখার ভুল। একটা কথা মনে রাখতে হবে, গ্রামে মিলে গেলেও যে সকল ভুল ধরা পড়ে না, সেগুলো সাধারণত দুই প্রকার: কার্নিক ভুল এবং হিসাব লেখার ভুল। আরটা হচ্ছে নীতিগত ভুল। একটা কথা, গ্রামে মিলে গেলেও যে সকল ভুল ধরা পড়ে না, সেগুলো বলা হয় সাধারণত দুই প্রকার: একটা হচ্ছে কার্নিক ভুল, আরটা হচ্ছে হিসাব লেখার ভুল, আরটা হচ্ছে নীতিগত ভুল। কার্নিক ভুল কি? একটা কথা মনে রাখতে হবে, কার্নিক ভুল হচ্ছে, দেখো ওই যে বলছি, হিসাব রক্ষকের অসাবধানতার জন্য অথবা সাবধান হওয়ার পরেও যে সকল ভুল থেকে যায়, তাকে বলা হয় কার্নিক ভুল। আমি সাবধান ছিলাম, কিন্তু তারপরে এটা কি আমার হয়ে গেছে। সাবধানতার অসাবধানতা, এটা কথাটা যদিও যুক্তিযুক্ত, তারপরে হচ্ছে সে যথেষ্ট কেয়ারি ছিল, বাট এটা হয়ে গেছে। অথবা দেখা যাচ্ছে যে সে কেয়ারলেস হয়ে পড়েছে, তখন সে এই ভুলটা ডেভেলপ করেছে, এই ভুলটা হয়ে গেছে, তাকে বলে কার্নিক ভুল। এই কার্নিক ভুল হচ্ছে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ইরর্স অফ অমিশনস, বাদ পড়ার ভুল, যে কোন লেনদেন ভুলে জায়বদ্ধ লিপিবদ্ধ করা হয় না, করা না হলে, জাবেদা লিপিবদ্ধ হলেও পুনরায় কোনো খতিয়ানে লিপিবদ্ধ করা হয় না হলে, দেখো জাবেদা লিপিবদ্ধ হয় নাই, খতিয়ানে লিপিবদ্ধ হয় নাই, এই জাতীয় ভুল বাদ করার পরে মানে হিসাবে এন্ট্রি করার সুযোগ নেই। আমি পণ্য ক্রয় করেছি, আমি লিখি নাই, মানে আমাকে মনে রাখতে হবে যে ভুলগুলো আমি লিখতে পারি নাই বা লিখিনি, সেটাকে বলা হয় কি বাদ পড়ার ভুল। যেটা বাদ পড়ে গেছে, যেটা বাদ পড়ে গেছে সেটা হলো বাদ পড়ার ভুল। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যাও তোমরা আমরা লেখার বই, প্রাথমিক হিসাবের বই, জাবেদা যদি কোনো লেনদেনের জন্য বেশি বা কম লেখা হয়,
তবে এর জন্য খতিয়ানের হিসাব খাত ডেবিট এবং ক্রেডিট দিকে দুদিকেই কম হয়। যেমন ধরো লিখার ভুল, আমি যখন দেখা যাচ্ছে যে আমি বললাম বেতন প্রদান করা হলো, বেতন হিসাব ডেবিট হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। আমি যখন বেতন হিসাবে ৫,০০০ টাকার জায়গায় আমি কত লিখেছি, ৪,০০০ টাকা লিখেছি বা ৫০০ টাকা লিখেছি, তাহলে আমার কিন্তু ডেবিট দিকে ৪,০০০ টাকা কম হয়েছে। ঠিক নগদানেও কিন্তু আমি ওই ৫০০ টাকায় লিখেছি, মানে ক্রেডিট দিকেও ৪,৫০০ টাকা ৪,৫০০ টাকা কম হয়েছে। তার মানে হচ্ছে লিখার ভুলের কারণে আমাদের দুই দিকেই সমান পরিমাণ ভুল হয়েছে। দিস টাইপ অফ কি ইরর্স হচ্ছে ইরর্স অফ কমিশন। প্রথমে হচ্ছে ইরর্স অফ অমিশন। অমিশন হচ্ছে যে আমি লিখিনি, কমিশন হচ্ছে কম লিখেছি। ইরর্স অফ মিসপোস্টিং হচ্ছে যে আহ, একটি বেতনের জায়গায় ভাড়া লিখেছি, ভাড়ার জায়গায় হয়তো অন্য কিছু লিখেছি, পার্সেসের জায়গায় বেতন লিখেছি, মানে মিসপোস্টিং হয়েছে। একটি হিসাবের পরিবর্তে অন্য একটি হিসাবের সঠিক দিকে টাকার অঙ্ক লিখলে যে ভুল হয় তাকে বলা হয় বেদাখিলার ভুল। মনে রাখতে, একটি হিসাবের পরিবর্তে অন্য একটি হিসাবের সঠিক অঙ্ক সঠিক দিকে টাকার অঙ্ক লিখলে যে ভুল হয় তাকে বলা হয় বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল, আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, বেদাখিলার ভুল। একটা কথা মনে রাখতে হবে, একটি হিসাবের পরিবর্তে অন্য হিসাবের সঠিক দিকে টাকার অঙ্ক লিখলে যে ভুল হয় তাকে বলা হয় বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল। হিসাব খাতে এরূপ ভুল হওয়া সত্ত্বেও রেয়ামিল মিলে যাবে। ইরর্স অফ মিস পোস্টিং, ইরর্স অফ মিস পোস্টিং বেদাখিলার ভুল। একটি হিসাবের পরিবর্তে অন্য একটি হিসাবের সঠিক দিকে টাকার অঙ্ক লিখলে যে ভুল হয় তাকে বলা হয় বেদাখিলার ভুল। একটি হিসাবের পরিবর্তে অন্য একটি হিসাবের সঠিক দিকে টাকার অঙ্ক লিখলে যে ভুল হয় তাকে বলা হয় বেদাখিলার ভুল। হিসাব খাতে এরূপ ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যাবে। যেমন এক্স এর নিকটে ৫,০০০ টাকা পাওয়া গেল, এই জন্য নগদান হিসাবে ৫,০০০ টাকা ডেবিট করা হয়েছে, কিন্তু এক্স এর পরিবর্তে ওয়াই এর হিসাবকে ৫,০০০ টাকা দ্বারা ক্রেডিট করা হয়েছে। এইরূপ সত্যকে মিলে যাবে। দেখো বোথ সাইডে ৫,০০০ টাকা ডিফারেন্স হয়েছে, এটা মিলে যাবে, কিন্তু এটা কি হচ্ছে, আমাদের ভুল হচ্ছে। এরপরে যাও পরিপূরক ভুল। যখন হিসাবে ডেবিট দিকে এক বা একাধিক ভুলের পরিমাণ ক্রেডিট দিকে এক বা একাধিক ভুলের পরিমাণের সমান হয়, তখন তাকে বলা হয় পরিপূরক ভুল। মানে errors of complementing errors, আবার বলছি complementing errors। যখন ডেবিট দিকের এক বা একাধিক ভুলের পরিমাণ ক্রেডিট দিকের এক বা একাধিক ভুলের পরিমাণ সমান হয়, তখন তাকে বলা হয় errors of complementing মানে কি পরিপূরক ভুল। যেমন এক্স এর হিসাবকে ২০০ টাকার স্থলে ২,০০০ টাকা দ্বারা ডেবিট করা হয়েছে, অপরদিকে ওয়াই এর হিসাবকে ২০০ টাকার স্থলে ২,০০০ টাকায় ক্রেডিট করা হয়েছে। এক্স এর হিসাবকে ২০০ টাকার স্থলে ২,০০০ টাকা কি হয়েছে, ডেবিট করা হয়েছে, অপরদিকে ওয়াই এর হিসাবকে ২০০ টাকার স্থলে ২,০০০ টাকা ক্রেডিট করা হয়েছে। ফলে উভয় হিসাবের ১৮০০ টাকা বেশি লেখা হয়েছে, কিন্তু রেওয়ামিল মিলে গেছে। একে বলা হয় ইরর্স কমপ্লিসেন্টিং ইরর কমপ্লেনসেটিং ইরর্স, তাকে বলা হয় পরিপূরক ভুল। এরপরে নীতিগত ভুল, ইরর্স অফ প্রিন্সিপাল। মূলজাতীয় খরচকে মূলজাতীয় খরচ হিসেবে অথবা মূলজাতীয় খরচকে মূলজাতীয় খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়, তখন তাকে বলা হয় নীতিগত ভুল। ইরর্স অফ প্রিন্সিপলস, ইরর্স অফ প্রিন্সিপাল। মূলজাতীয় খরচকে মূলজাতীয় খরচ কি কিসে নাই আচ্ছা কথা বলো। হ্যাঁ মাত্র কথা কয়টা দেখছো, এটা হবে না, এটা হবে। আরে কি হিসাব, এটা তো আরে আমার স্কুলে না মধুর চোখ।
ওই বেশি দাও। আমি পাইতেছি না তোমার কোজা চুপচাপ দেখি আমি পড়াই নি। হ্যাঁ আমি ক্লাস নিই নি। হ্যাঁ আমি পাইতেছি না। আচ্ছা যেটা আমরা এখন চলছি যে নীতিগত ভুল আমরা দেখে নিলাম। এরপরে যাও তুমি ভুল সংশোধন কিভাবে উপরোক্ত ভুল সমূহের ক্ষেত্রে আর্থিক বিবরণীতে প্রস্তুতের পূর্বেই গ্রামীণের উৎসসমূহ অর্থাৎ সাধারণ জাবেদা, সহকারী জাবেদা, খতিয়ান, নগদান বই ইত্যাদি ইত্যাদি বিষয়সমূহ সঠিকভাবে পর্যবেক্ষণ করে ভুল সমূহ সংশোধন করতে হয়। উপরোক্ত ভুল সমূহের ক্ষেত্রে আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বেই গ্রামীণের উৎসসমূহ অর্থাৎ সাধারণ জাবেদা, সহকারী জাবেদা, খতিয়ান, নগদান ইত্যাদি বিষয়সমূহ সঠিকভাবে পর্যবেক্ষণ করে ভুল সমূহ সংশোধন করতে হয়। এই হচ্ছে আমার ভুল সংশোধনের ওয়ে। এরপরে যাও তুমি ভুল সংশোধনের পরবর্তী রাউন্ডে আমাকে ভুল সংশোধন করতে হবে। ভুল সংশোধন করে পরবর্তীতে রেওয়ামিল তৈরি করতে হবে। সর্বপ্রকারের সাবধানতা অবলম্বন করে যে ভুলগুলো হয় সেগুলোকে আমাকে সঠিক করতে হবে জাবেদার মাধ্যমে। জাবেদার থেকে আমাকে রেওয়ামিলে নিয়ে বা খতিয়ানের মাধ্যমে আমাকে সংশোধন করতে হবে। এই অবস্থায় অনিশ্চিত হিসাব সাময়িকভাবে মিলা হয়, পরবর্তীতে ভুল ত্রুটি খুঁজে সেই সংশোধন করে এই সাময়িক হিসাব মানে সাময়িক হিসাব যেটা অনিশ্চিত হিসাব যেটা বা সাসপেন্ড অ্যাকাউন্টটাকে বন্ধ করতে হবে। সাসপেন্ড অ্যাকাউন্ট বলতে কোনো অনিশ্চিত হিসাব বলে বা সাময়িক হিসাব বলে কোনো হিসাব নেওয়া বা অ্যাকাউন্টসে থাকবে না। অশুদ্ধ সংশোধনের পরে সঠিক রেওয়ামিল প্রস্তুত করা যেতে পারে যা আর্থিক বিবরণী নির্ভুলতা নিশ্চিত করে। ভুল সমূহ সংশোধন করার পরে যে সংশোধন রেওয়ামিল প্রস্তুত করা হয় তাকে তার নমুনা সাধারণ রেওয়ামিলের মতোই হবে। ক্লাস নিচ্ছি এবং ক্লাস নিচ্ছি যাও তোমার যেমন ক্লাস নিচ্ছি। এরপরে হচ্ছে আমার গেল ওটা। এরপরে যাও মতোই হবে। এরপরে আমরা ডেবিট ক্রেডিট বানাচ্ছি। ডেবিট গুলো কি কি? চলতি হিসাব বলছি, নগদ তহবিল, হাতে নগদ, ব্যাংক জমা দেওয়া, প্রাপ্য হিসাব, বস্তু ঋণ বিক্রয়, খতিয়ানের যে প্রাপ্য হিসাব, প্রাপ্য অন্য কোনো প্রাপ্য হিসাব, কোনো সহপরিমাণ কোনো সাপ্লাই, এগুলো হচ্ছে আমার স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তির যেটা আমার আছে সেগুলো চলতি সম্পত্তি, যেটা হচ্ছে অবৈধ মনিহারি অগ্নিভুয়া, ভাড়া, এগুলো যত চালি কার পরিপূর্ণ খুশন্য, এগুলো হচ্ছে আমার চলতি সম্পদ। এগুলো আমার আসবে। তারপর চলতি স্থায়ী সম্পদ আছে যেগুলো আছে ল্যান্ড প্রেমিসেস, দালান কোঠা, ইরামত, কবজা, মেশিনারি সরঞ্জাম, অফিস সরঞ্জাম, আসবাবপত্র, এগুলো হচ্ছে আমার স্থায়ী সম্পদ। এরপরে যাও অস্পর্শনীয় সম্পদ, সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, প্রাথমিক খরচ, এগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। এই হচ্ছে মোট সম্পদ ক, খ, গ এবং বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে দীর্ঘমেয়াদী বা মেয়াদী সম্পদ। মেয়াদী হচ্ছে দীর্ঘমেয়াদীকে যেমন 1 ইয়ারের জন্য বিনিয়োগ করলে তাকে বলা হয় স্বল্পমেয়াদী বিনিয়োগ, আর 1 ইয়ারের বেশি করা হলে তাকে বলা হয় অনেক আছে মধ্যমেয়াদী বলা হয় 2 থেকে 5 থেকে হচ্ছে দীর্ঘমেয়াদী। যদিও আমরা মনে করি বিনিয়োগ একটা সম্পদ, বিনিয়োগ একটা সম্পদ, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে চলতি সম্পদ বিনিয়োগ মানে স্বল্পমেয়াদী বিনিয়োগ, আর হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এই বিনিয়োগকে কখনো আমরা আচ্ছা ওই মোবাইল পাচ্ছ ক্লাসটা হচ্ছে। এরপরে যা হচ্ছে সম্পদ হ্রাস, পঞ্জীভূত অবচয়, অদায়ী পাওনা সঞ্চিতি, অদায়ী বা সম্পদ পাওয়া সঞ্চিতি, ঋণ সঞ্চিতি, দেওয়াদার বাটা সমিতি, প্রাপ্য হিসেবে বাটা সমিতি এবং প্রাপ্য হিসেবে বাটা সমিতি, প্রাপ্য নোটের বাটা সমিতি, এগুলো সম্পদ হ্রাস হচ্ছে, ক্রেডিট বা হ্রাস, এগুলো হচ্ছে সম্পদ। ব্যয়সমূহ হচ্ছে ঠিক একই, প্রত্যক্ষ ব্যয়, প্রারম্ভিক মোট পণ্য, ক্রয়, মজুরি, পরিবহন, আন্তঃপরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, জলযান ভাড়া, ডক চার্জ, জয় অফিসের বেতন, সম্মিলিত ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, কারখানার যে কোনো খরচ, একে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। কি বলা হয়? প্রত্যক্ষ ব্যয়। আবার বলছি প্রত্যক্ষ ব্যয়। আবার কি বলা হয়? প্রত্যক্ষ ব্যয়। এরপর হচ্ছে পরোক্ষ ব্যয় তো আছে। ব্যয়গুলো পরোক্ষ ব্যয় কিভাবে হয় দেখো, পরিবহন খরচ,
বই পরিবহন, এগুলো হচ্ছে বেতন, ভাড়া, বীমা, বিজ্ঞাপন, মনিহারি ছাপা, মনিহারি কমিশন, অন্য কোনো যা কোনো শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ স্যালারি আয়, অনাদায়ী পাওনা, অবচয়, অবলম্বন, আগুন নির্দিষ্ট পণ্য, যে কোনো প্রতি, ব্যাংক চার্জ, নিগম সুদ, বিদেশ সুদ, এগুলো মনে হয় পরোক্ষ ব্যয়। এগুলো হচ্ছে ব্যয় গেল। এইভাবে হচ্ছে এরপরে ব্যয় হ্রাস হলে, যেমন ক্রয় ফেরত, বই ফেরত, ক্রয়বার্তা, ব্যয় হ্রাস, আয়ের যে কেস সময়, বিক্রয়, সেবা, আয় ইত্যাদি। পরোক্ষ ব্যয় হচ্ছে প্রাপ্ত বার্তা, ভাড়া, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বার্তা, যে কোনো প্রাপ্ত বা অন্য কোনো আয়, শিক্ষানবিশ ইসলামী চালানি কারবারের মুনাফা, ব্যাংক সুদ, উত্তোলনের সুদ, বিনিয়োগের সুদ, অন্য যে কোনো সম্পত্তি। মুনাফাতি আয়, মোট আয়, এগুলো হচ্ছে আয় হ্রাস। বিক্রয় ফেরত, এগুলো হচ্ছে আয় হ্রাস। দায়সমূহ, ক্রেডিট, চলতি দায়, তুমি বুঝতেই পারো যে পদি হিসাব, আমাদের কয়েক দিনের বকেয়া খরচ সমূহ, পদি হিসাব, পদের নোট, অন্য পর্যায়ে পদীয়, ব্যাংক জমাতি উত্তোলন, ব্যাংক আবাত্রা, আগাম গ্রহণ, অগ্রিম আয়, অনবরত আয়, অনবরত সেবা আয়, ঋণ, সম্পদ ইত্যাদি। দীর্ঘমেয়াদী আয়, ব্যাংক ঋণ, বন্ধক ঋণ, 10% ইত্যাদি। মোট দায়, এগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এগুলো হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে দায় হ্রাস, পাওনাদারের বাটা সমিতি, পদী হিসাব বাটা সমিতি, পদী বিলের বাটা সমিতি, এগুলো মনে রাখতে হবে। মালিকানা সত্ত্ব, মূলধন সাধারণ সমিতি সঞ্চিত হবে। এরপরে মালিকানা, এইভাবে আমাকে যে বিষয়গুলো দেখতে হবে সেই বিষয়গুলোর সাথে আমি আলোচনা করলাম। এভাবেই আমাদের প্রত্যেকটা বিষয়, এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, একটি বিষয় আমাদের বাইরে না, ব্যয় সমূহ করেছি, মুনাফা করলাম, ব্যয় করলাম, এরপরে হচ্ছে আয় হ্রাস বলেছি, এরপরে হচ্ছে এটাও বলা শেষ। মালিকানাত্ব বলছি, মূলধন সঞ্চয়তি এবং সঞ্চিত হবে। মালিকানাত্ব হ্রাস যদি হয়ে যায়, উত্তোলন, আয়কর, বীমা, প্রিমিয়াম, মালিকানা, মালিকের চুক্তি, সম্পদ, মালিকের মালিকের কি বলা হয়, মালিকের চলতি হিসাব, এগুলো হচ্ছে আমাদের কি বলা হচ্ছে, মালিকানাত্ব হ্রাস। এভাবে হচ্ছে। এরপরে রেওয়া মিল সংক্রান্ত সমস্যা এবং সমাধান, এটা রেওয়া মিল দেখো, আর এটা হচ্ছে কিভাবে করা যায় আমি একটু দেখে দিচ্ছি খুব ভালো করে। প্রাপ্য হিসাব ডেবিট, বিনিয়োগ ডেবিট, মূলধন ক্রেডিট, ব্যাংক চার্জ ডেবিট, প্রাপ্য কমিশন, প্রাপ্য মানে পাবো, আয় ক্রেডিট, বকেয়া বেতন, তাহলে হচ্ছে এটা আবার ক্রেডিট হচ্ছে বিক্রয়, বিক্রয় ক্রেডিট, সাময়িক মোট পণ্য ডেবিট, পদে হিসাব ক্রেডিট, ব্যাংক ঋণ ক্রেডিট, ঋণের সুদ ক্রেডিট, ক্রয় ডেবিট। এভাবে হচ্ছে একটি গ্রামীণ তৈরি করছে। এখানে দিয়ে হচ্ছে দেখো, প্রাপ্য হিসাব ডেবিট, বিনিয়োগ ডেবিট, মূলধন ক্রেডিট, ব্যাংক চার্জ ক্রেডিট ডেবিট, প্রাপ্য কমিশন, কমিশন পাবো বা পাবো অর্থ সম্পদ 2400 ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, ডেবিট, পদে হিসাব ক্রেডিট, ব্যাংক ঋণ ক্রেডিট, ব্যাংকের সুদ হচ্ছে আয়, ব্যাংকের সুদ, সরি ব্যাংক ঋণ সুদ ক্রেডিট, ব্যাংক ঋণ ক্রেডিট, ব্যাংকের ঋণের সুদ ডেবিট, পদীয় মানে ক্রয় হচ্ছে ডেবিট। এইভাবে একটি রেওয়া তৈরি করা হয়েছে। এইভাবে প্রত্যেকটা বিষয় আলোচনা করা হচ্ছে তোমাদের জানা সুবিধা। আজকের বিষয়ে কোনো কোশ্চেন আছে বয়েসরা? হ্যালো, কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? হ্যাঁ, বুঝছো? ওকে, বুঝতে ভালো, তোমাদের জন্য